ওয়েলকাম টু মাই ফার্স্ট ক্লাস অন দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ। প্রথমেই দেখে নেব রেপ অফ দ্য লকের ডেট অফ কম্পোজিশন কি। দ্য রেপ অফ দ্য লক ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন টু ক্যান্টোজ ইন 1712 উইথ মিস ফার্মোটস অ্যাপ্রুভাল। দেখো, রেপ অফ দ্য লক প্রথম পাবলিশড হয়েছিল দুটো ক্যান্টোকে নিয়ে 1712 খ্রিস্টাব্দে এবং মিস ফার্মোটস অ্যাপ্রুভাল, অর্থাৎ মিস ফার্মোটসের অনুমতি নিয়ে কিন্তু রেপ অফ দ্য লকটা পাবলিশ করা হয়েছিল। এখানে বলা হচ্ছে কেন মিস ফার্মোটসের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়েছিল, সেটা আমরা একটু পরেই জানবো। দ্য পোয়েম ওয়াজ মোর দ্যান ডাবল দ্য লেন্থ অন দ্য অরিজিনাল ভার্সন। কবিতাটা কিন্তু অরিজিনাল যে ভার্সন ছিল তার থেকে ডবল ছিল সাইজের দিক থেকে, এন্ড ওয়াজ ফিনিশড বাই ডিসেম্বর ইন 1713। এবং কবিতাটা লেখা হয়েছিল, কমপ্লিট হয়েছিল, ফিনিশড হয়েছিল 1713 খ্রিস্টাব্দে। এটা আমরা যদিও কবিতা বলে থাকি, এটা অ্যাকচুয়ালি কবিতা নয়, এটা হচ্ছে একটা মক এপিক। তুমি অলরেডি আগেই জেনেছো যে মক এপিক জিনিসটা কি বা মক হিরোইক পোয়েম জিনিসটা কি। দিস ইজ দ্য প্রেজেন্ট সেট অফ দ্য পোয়েম। বর্তমান যে কবিতার সাইজটা আছে, হুইচ উইথ দ্য প্রেজেন্ট ডিকশনারি নোট টু ইট ওয়াজ ফাইনালি পাবলিশড অন মার্চ 1714। অবশেষে এই মক হিরোইক পোয়েম পাবলিশড হয়েছিল 1714 খ্রিস্টাব্দে। তাহলে দেখা গেল যে রেপ অফ দ্য লক এই মক হিরোইক পোয়েমটি প্রথম পাবলিশড হয়েছিল দুটো ক্যান্টোসে 1712 খ্রিস্টাব্দে, কার অ্যাপ্রুভাল নিয়ে? মিস ফার্মোটসের অ্যাপ্রুভাল নিয়ে, এবং ফাইনালি এটা পাবলিশড হয়েছিল 1714 খ্রিস্টাব্দে। এরপরে দেখো যে কবিতাটা কেন লেখা হয়েছিল। দ্য রেপ অফ দ্য লক ফার্স্ট অ্যাপিয়ার্ড অনলি ইন টু ক্যান্টোস ইন 1712। এটা তুমি আগেই জেনেছো। ইট রেজাল্টেড ফ্রম এ স্লাইট অকেশন। এটা কেন হয়েছিল? একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এই রেপ অফ দ্য লক মক হিরোইক পোয়েমটা লেখা হয়েছিল। ঘটনাটা কি? এ কোয়ারেল বিটুইন টু প্রমিনেন্ট রোমান ক্যাথলিক ফ্যামিলিজ। ঘটনাটা হচ্ছে দুটি প্রমিনেন্ট রোমান ক্যাথলিক পরিবারের মধ্যে ঝামেলা। দেখো, আগেই বলা হয়েছে যে রেপ অফ দ্য লক পাবলিশড হয়েছিল মিস ফার্মোটসের অ্যাপ্রুভাল নিয়ে। তাহলে এখানে হালকা লিঙ্ক পাওয়া যাচ্ছে যে ঘটনাটা নিশ্চয়ই সত্যি ঘটনা, আর যেহেতু ঘটনাটা সত্যি সুতরাং কারো না কারো পারমিশনের প্রয়োজন হয়ে থাকে। তাহলে ঘটনাটা কাদের মধ্যে ঘটেছিল? একটা স্লাইট অকেশন, একটা খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই কবিতাটা, এই মক হিরোইক পোয়েমটা লেখা হয়েছে। ঘটনাটা কি না, দুটো প্রমিনেন্ট রোমান ক্যাথলিক পরিবারের মধ্যে একটা ঝামেলা। ঝামেলাটা কি নিয়ে? ইট ওয়াজ 1711। সালটা ছিল 1711 খ্রিস্টাব্দ। হোয়েন যখন লর্ড পিটার, এই একটা ফ্যামিলি, লর্ড পিটার অর্থাৎ পিটার ফ্যামিলি, এই ইয়ং ম্যান, যে একজন যুবক মানুষ, যুবক কি করেছিল? কাট এ লক অফ হেয়ার ফ্রম দ্য হেড অফ অ্যারাবেলা ফার্মার। লর্ড পিটার কি করেছিল? অ্যারাবেলা ফার্মারের লক কেটে দিয়েছিল, অর্থাৎ বেননি, চুলের বেননি কেটে দিয়েছিল। এখানে রেপ মানে হচ্ছে কেটে দেওয়া, কাট। টু রেপ মিনস টু কাট। যদিও বর্তমান কালে রেপ কথাটা অন্যভাবে ইউজ হয় এবং এর অ্যাকসেন্টও অন্যরকম, কিন্তু রেপ কথাটার অরিজিনাল মিনিং হচ্ছে কেটে দেওয়া। তাহলে কি করেছিল লর্ড পিটার? কেটে ফেলেছিল। কি কেটে ফেলেছিল? এ লক অফ হেয়ার, অর্থাৎ চুলের বিনুনি কেটে ফেলেছিল। কার না? অ্যারাবেলা ফার্মার। এই কারণেই যখন কবিতাটা পাবলিশ করা হয় তখন অ্যারাবেলা ফার্মারের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়ে পড়েছিল। কেন কি? এটা একটা পুরো সত্যি ঘটনার উপরে বেস্ট করে কবিতাটা লেখা হয়েছে বা মক হিরোইক পোয়েমটা লেখা হয়েছে। অ্যারাবেলা ফার্মার কে ছিল? এ ইয়ং লেডি হি লাভড। অ্যারাবেলা ফার্মার ছিল লর্ড পিটার যাকে ভালোবাসতো, একটা ইয়ং লেডি। হু ওয়াজ সেলিব্রেটেড ফর হার বিউটি, যে তার খ্যাতি অর্জন করেছিল তার সৌন্দর্যের জন্য। অর্থাৎ অ্যারাবেলা ফার্মার এতটাই সুন্দরী ছিল যে সমস্ত দেশ তাকে সুন্দরের জন্যই বেশি চিনত। এই ঘটনাটার পর যখন লর্ড পিটার অ্যারাবেলা ফার্মার্সের লকটা কেটে দেয়, তার লেডি took offense, কি করেছিল? অপরাধ হিসেবে নিয়েছিল এটা, and result was cooling of the relation between two families। আর এই লকটা কেটে দেওয়ার জন্য দুটো ফ্যামিলির মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়, অর্থাৎ মনোমালিন্য শুরু হয়ে যায়। কার কার ফ্যামিলি? লর্ড পিটার ফ্যামিলি এন্ড অ্যারাবেলা ফার্মার্সের ফ্যামিলির মধ্যে, who had been on very good terms with each other till then। এই ঘটনা ঘটার আগে পর্যন্ত কিন্তু এই দুটো ফ্যামিলির মধ্যে খুব ভালো রিলেশন ছিল। এই দুটো ফ্যামিলির একজন বন্ধু ছিল, খুব ভালো বন্ধু। দুটো ফ্যামিলির একজন খুব ভালো ওয়েল উইসার ছিল, তার নাম হচ্ছে জন কার্লাইল, এ ফ্রেন্ড অফ পোপ জন ক্যারেল। অর্থাৎ এই দুজন ফ্যামিলির ওয়েল উইসার ছিল জন ক্যারেল অফ বোথ ফ্যামিলিজ ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট রিইউনিয়ন বিটুইন দ্য টু। এই জন ক্যারিল কি চেয়েছিল? যে এই দুটি ফ্যামিলির মধ্যে যে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা যুদ্ধ চলছে এবং দুটো ফ্যামিলি সেপারেট হয়ে গেছে, তাদের মধ্যে আবার পুনরায় নতুন করে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। তার জন্য জন ক্যারিল কি করেছিল? আস্কড পোপকে বলেছিল টু রাইট সামথিং, কিছু লেখার জন্য, টু মেক ফান অফ দ্য ইনসিডেন্ট অ্যান্ড ব্রিং দেম টুগেদার ওয়ান্স অ্যাগেন। যে মজার ছলে কোনো কিছু লিখতে, কোনো কবিতা লিখতে বা মক হিরোইক পোয়েম লিখতে এই ছোট্ট ঘটনাকে
কেন্দ্র করে। ঘটনাটা কি, যে লর্ড পিটার অ্যারাবেলা ফার্মার্সের লক কেটে ফেলেছিল। এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে দুটো ফ্যামিলির মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এবং এই বিচ্ছেদটা যাতে না থাকে, দুটো ফ্যামিলির মধ্যে আবার রিইউনিয়ন করার জন্য এই দুটো ফ্যামিলির ওয়েল উইসার জন ক্যারেল আলেকজান্ডার পোপকে রিকোয়েস্ট করেছিল যে বন্ধু তুমি কিছু লেখো একটা মজার ছলে, যেটা পড়ার পরে দুটো ফ্যামিলি আবার নিজেদের আত্মসম্মান বোধ করবে এবং পুনরায় রিইউনিয়ন হয়ে যাবে। ইট ওয়াজ ফর দিস পারপাস, আর সেই কারণেই অ্যান্ড দ্য ওয়েস্ট অফ হিজ ফ্রেন্ড, এবং তার বন্ধুর অনুরোধে, এখানে কার বন্ধু, আলেকজান্ডার পোপের বন্ধু জন কারেল এর অনুরোধে, দ্যাট হি রোট দিস ডিলিশিয়াস লিটল থিংস। এখানে এই টার্মটা ইউজ করা হয়েছে ডিলিশিয়াস, কেন কি ফান বা জোক বা মজার ছলে, মজার ছলে এটা লেখা। আর লিটল থিংস বলতে এই যে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে যেটা লেখা হয়েছে, সেই জন্য বলা হচ্ছে এটা লিটল থিংস। ছোট্ট ঘটনাটা কি, অ্যারাবেলা ফার্মারের লক কেটে ফেলেছিল। কে ফেলেছিল? লর্ড পিটার। অ্যাজ অ্যাডিসন কল্ড দ্য পোয়েম, যেটা পরবর্তীকালে একটা মক হিরোইক পোয়েমের আকার ধারণ করেছিল। সেই জন্য প্রথমেই বলা হয়েছে যে মিস ফার্মার্স এর অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু এই মক হিরোইক পোয়েমটা পাবলিশড হয়েছিল। কেন কি, পিটার ফ্যামিলি এবং অ্যারাবেলার ফ্যামিলি ছিল প্রমিনেন্ট ক্যাথলিক ফ্যামিলিজ, তাদের আত্মসম্মান বোধ ছিল, খুব সম্মানিত ফ্যামিলি ছিল। তো সেই কারণে যাতে পরবর্তীকালে দুটো ফ্যামিলি কোনো রকম কোনো স্টেপ না নেন আলেকজান্ডার পোপের বিরুদ্ধে, সেই কারণে আলেকজান্ডার পোপ পাবলিশ করার আগে কি হয়েছিল না, মিস ফার্মার্স এর কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছিল যাতে করে তারা কোনো পদক্ষেপ না নেয়। মেন ক্যারেক্টার কে আছে? মেন ক্যারেক্টার আছে লর্ড পিটার, যে কিনা কি করেছিল, কাট দ্য লক অফ অ্যারাবেলা ফার্মার। অ্যারাবেলা ফার্মারের চুলের বিনুনি কেটে ফেলেছিল। অ্যারাবেলা ফার্মার কি করেছিল? টুক অফেন্স এগেইনস্ট লর্ড পিটার। আর অ্যারাবেলা ফার্মার লর্ড পিটারের বিরুদ্ধে স্টেপ নিয়েছিল। জন ক্যারেল কে ছিল? ওয়েল উইসার অফ বোথ ক্যাথলিক ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ড অফ পোপ। জন ক্যারেল ছিল এই দুই ফ্যামিলির একজন ওয়েল উইসার এবং আলেকজান্ডার পোপের ফ্রেন্ড। পোপ আলেকজান্ডার পোপ উনি এই কবিতাটা লিখেছিলেন। টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে, এবং তুমি যদি অ্যাসাইনমেন্ট নোটস, সাজেশন এবং অ্যাসাইনমেন্ট কোশ্চেন বুকলেটস এর হার্ড কপি পেতে চাও, তাহলে তুমি ডেসক্রিপশন বক্সে তার ডিটেলস দেওয়া আছে, তুমি যোগাযোগ করতে পারো উইথ দ্য মিনিমাম চার্জেস। এখানে কেন মিনিমাম চার্জেস বলা হচ্ছে? মিনিমাম চার্জেস এই কারণেই বলা হচ্ছে, তুমি হয়তো বাজার থেকে 2,500-3,000 টাকা দিয়ে নোটস কিনতেই পারো, কিন্তু আমি বলবো তুমি সেই টাকার বিনিময়ে নোটস না কিনে তুমি যথোপযুক্ত টেক্সট বই কেনো এবং নিজে স্টাডি করো। এবং যেহেতু এটা তোমার অনার্স পেপার, তুমি তার জন্য খুব ন্যূনতম ফিজের বিনিময়ে কারো না কারো কাছ থেকে তুমি জাস্ট অনার্স পেপারস এর জন্য তুমি কিছু নোটস কিনতেই পারো। প্রয়োজন হলে অ্যাসাইনমেন্টসও কিনতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এর যে পাশের সাবজেক্টগুলো আছে এর জন্য নোটসের কোনো প্রয়োজন নেই, জাস্ট টেক্সটই যথেষ্ট। দেখো, রেপ অফ দ্য লক এই মক হিরোইক পোয়েমটা টোটাল 5টা ক্যান্টোজ আছে। ক্যান্টো 1, ক্যান্টো 2, ক্যান্টো 3, ক্যান্টো 4, ক্যান্টো 5। ক্যান্টো 1 এ কতগুলো লাইন আছে? ক্যান্টো 1 এ 145টা লাইন আছে। ক্যান্টো 2 এতে আছে 140টা লাইন। ক্যান্টো 3 তে আছে 170টা লাইন। ক্যান্টো 4 এ আছে 175টা লাইন। ক্যান্টো 5 এ আছে 150টা লাইন। তাহলে বোঝা গেল এই মক হিরোইক পোয়েমের কটা ক্যান্টো আছে? টোটাল 5টা ক্যান্টো আছে, ক্যান্টোজ আছে। এই 5টা ক্যান্টোজে কতগুলো করে লাইন আছে? তাহলে প্রথম ক্যান্টোজে আছে 145, সেকেন্ড ক্যান্টোজে আছে 140, থার্ড ক্যান্টোজে আছে 170, ফোর্থ ক্যান্টোজে আছে 175 এবং ফিফথ ক্যান্টোজে আছে 150। আমাদের এই 5টা ক্যান্টোজে পড়ার দরকার নেই, আমাদের সিলেবাসে আছে 3টা ক্যান্টোজ, অর্থাৎ 1, 2, 3। রেপ অফ দ্য লক এই মক হিরোইক পোয়েমটা কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে, কেন কি এটা এসএসসি তে আছে। দেখো, ক্যান্টোজ 1 is divided into 5 parts. এটাকে আমি 5টা পার্টে ভাগ করেছি। নাম্বার 1 the subject, নাম্বার 2 Belinda's dream, নাম্বার 3 Ariel's warning, নাম্বার 4 the love letter, নাম্বার 5 Belinda's toilet। প্রথম যে পার্ট আছে the subject, এখানে কতগুলো লাইন আছে? টোটাল 12টা লাইনের মধ্যে এই ক্যান্টোজ 1 এর সাবজেক্টকে তুলে ধরা হয়েছে। নাম্বার 2 Belinda's dream, এটা আছে 13 থেকে 26টা লাইনের মধ্যে দেয়া আছে বিলিন্ডার যে স্বপ্ন। নাম্বার 3 Ariel's warning, 27 থেকে 114 পর্যন্ত যে লাইনগুলো আছে সেখানে এরিয়েল বিলিন্ডাকে কি ওয়ার্নিং দিচ্ছে, কি সতর্ক করছে সে সম্পর্কে বর্ণনা করা আছে। নাম্বার 4 দ্য লাভ লেটার, বিলিন্ডাস লাভ লেটার সম্পর্কে আলোচনা করা আছে। নাম্বার 5 বিলিন্ডাস টয়লেট, বিলিন্ডার টয়লেটটা কেমন সে সম্পর্কে আলোচনা করা আছে। বলে দিই যে এই মক হিরোইক পোয়েমের যে মেন প্রোটাগনিস্ট অর্থাৎ হিরো সে হচ্ছে লর্ড পিটার এবং যে হিরোইন সে হচ্ছে বিলিন্ডার। ক্যান্টো 1 দ্য সাবজেক্ট, প্রথমেই বললাম যে মক হিরোইক পোয়েমের প্রথম 1 থেকে 12টা লাইনের মধ্যে টোটাল সাবজেক্টটা তুলে দেওয়া আছে। সাবজেক্টটা কি? দ্য ক্যান্টো commences in the epic fashion with an invocation to the goddess of poetry। যে কোনো এপিক অথবা মক এপিক শুরু করতে গেলে যিনি রাইটার, যিনি লিখছেন, তিনি কি করেন? তিনি মিউজের কাছে প্রার্থনা করেন যাতে উনি তার লেখাটা খুব ভালোভাবে শেষ করতে পারেন। তো আমরাও সেটা পাবো এই মক হিরোইক পোয়েমের মধ্যে।
আলেকজান্ডার পোপ মিউজের কাছে প্রার্থনা করছেন। মিউজ হচ্ছে দ্য গডেস অফ পোয়েট্রি। আমাদের যেমন ধরে নেওয়া হয় সরস্বতী, বিদ্যার দেবী সরস্বতী, সেরকম ইংলিশের ক্ষেত্রে ধরে নেওয়া হয় বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মিউজ। দ্য পোয়েট ইজ সারপ্রাইজড, কবি অবাক হয়ে গেছেন। কেন? দ্যাট এ জেন্টল লেডি, যে একটা ভদ্র মহিলা যে এত সুন্দর দেখতে, লাইক ব্লিন্ডা ক্যান টেক অফেন্স এট সাচ ট্রিভিয়াল থিংস। ট্রিভিয়ালস মানে খুব তুচ্ছ, যে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উনি কি ঘটনাটাই না ঘটালেন। এজ দ্য কাটিং, তুচ্ছ ঘটনাটা কি, ট্রিভিয়াল থিংসটা কি, এজ দ্য কাটিং অফ লক অফ আর হেয়ার, যে কেউ একজন তার চুলের বিনুনিটা কেটে দিয়েছে। এটা নিয়ে তিনি এত বড় একটা ঘটনা ঘটিয়েছেন। এন্ড দ্যাট এ কালচার নোবেল, সেটা কে করেছে? একটা সংস্কৃতি সম্পন্ন একটা ভদ্রলোক, লাইক লর্ড পিটারের মতো একজন লোক, যার পক্ষে কখনোই করা সম্ভব নয়, কিন্তু উনি করে ফেলেছেন এটা। ক্যান বি রুড এনাফ টু অ্যাটাক এ বিউটিফুল লেডি, যে কি করেছে না খুব রুডলি ভাবে এই বিউটিফুল লেডিকে অ্যাটাক করেছে মানে রেপ করেছে। দ্যাট মিনস তার বিনুনিটা কেটে ফেলেছে। এন্ড কমেন্ট দ্য রেপ অফ হার লক, এবং তার লকটা কেটে ফেলেছে। দিস ট্রিভিয়াল ইনসিডেন্ট ফর্মস দ্য সাবজেক্ট, এই তুচ্ছ ঘটনাটাই একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে অফ দিস পোয়েম, এই কবিতার মাধ্যমে, যেটা আলেকজান্ডার পোপ তুলে ধরেছেন। হুইচ হি হ্যাজ রিকাউন্টেড এট দ্য রিকোয়েস্ট অফ হিজ ফ্রেন্ড জন ক্যারিল, যেটা আলেকজান্ডার পোপ তার ফ্রেন্ড জন ক্যারিলের রিকোয়েস্টে এখানে উপস্থাপন করেছেন বা লিখেছেন। তাহলে আমরা কি দেখলাম? যে সাবজেক্ট হচ্ছে এটাই, লর্ড পিটার একটা সম্ভ্রান্ত ফ্যামিলির একজন যুবক, উনি কি করেছেন? অ্যারাবেলা ফার্মার্স নামে এক মহিলা, যে কিনা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা এবং খুব সুন্দর দেখতে বা সুন্দরী ছিলেন, এবং তিনি পরিচিত ছিলেন তার সৌন্দর্যের জন্যই। তো লর্ড পিটার অ্যারাবেলা ফার্মার্সের লক কেটে ফেলেছে, এবং এই তুচ্ছ ঘটনাটাকে কেন্দ্র করে দুটো ফ্যামিলির মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে, এবং দুটো ফ্যামিলির মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে। তার ফলে কি হয়েছে? এই দুটো ফ্যামিলিরই যিনি ওয়েল উইসার ছিলেন, জন ক্যারিল, উনি আবার অপর দিক থেকে আলেকজান্ডার পোপের ফ্রেন্ড ছিলেন। তো জন ক্যারিল কি করেছেন? উনি করেছেন দুটো ফ্যামিলির মধ্যে রিইউনিয়ন, অর্থাৎ পুনরায় আবার সম্পর্ক স্থাপনের জন্য আলেকজান্ডার পোপকে বলেছেন যে, বন্ধু তুমি মজার ছলে কিছু একটা লিখো, যেটা দেখে দুটো ফ্যামিলির আত্মসম্মানে লাগে এবং পুনরায় নিজেদের মধ্যে আগেকার সম্পর্কে ফিরে যেতে পারে। তাহলে এতক্ষণ কবিতাটার ব্যাকগ্রাউন্ড বোঝা গেল, মক হিরোইক পোয়েম দ্য রেপ অফ দ্য লকের ব্যাকগ্রাউন্ড বোঝা গেল। আমি আবার বলে দিই যে এখানে রেপ মিনস টু কাট, লক মিনস চুলের বিনুনি। কে কেটেছিল? লর্ড পিটার কেটেছিল। কার লক কেটেছিল? অ্যারাবেলা ফার্মার্সের কেটেছিল। কেন কবিতাটা লেখা হয়েছিল? না জন ক্যারিল কি করেছিল, যিনি আলেকজান্ডার পোপের ফ্রেন্ড, উনি চেয়েছিলেন দুটো ফ্যামিলির মধ্যে আবার পুনরায় রিইউনিয়ন বা আগেকার সম্পর্ক স্থাপিত হোক, যেমন আগে খুব সুন্দর একটা মধুর সম্পর্ক ছিল। তার জন্য আলেকজান্ডার পোপকে উনি রিকোয়েস্ট করেছিলেন যে তুমি মজার ছলে ভাই কিছু একটা লেখো, যেটা দেখে আবার তাদের দুটো ফ্যামিলির মধ্যে পুনরায় নতুন করে সম্পর্ক স্থাপন হয়। সুতরাং কোনো রকম কথা না বাড়িয়ে এরপর টেক্সটে চলে যাই। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো টেক্সটটা খুব ভালো করে দেখো। আশা করি টেক্সটটা শেষ পর্যন্ত দেখার পরে তোমার এই মক হিরোইক পোয়েম সম্পর্কে বা যতটা পড়ানো হবে ততটুকু সম্পর্কে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। হোয়াট ডায়ার অফেন্স ফ্রম অ্যামোরাস কজেস স্প্রিং। ডায়ার মিনস ড্রেডফুল, ডায়ার অফেন্স মিনস গ্রেট মিসচিফ। ফ্রম অ্যামোরাস কজেস স্প্রিং, অ্যামোরাস কজেস মানে লাভ অ্যাফেয়ার। কি এমন ঘটেছিল? স্প্রিং মানে রেজাল্ট। এই ভালোবাসার মধ্যে কি এমন ঘটেছিল যার ফল হিসাবে হোয়াট মাইটি কন্টেস্ট, কন্টেস্ট মিনস মানে একটা ঝামেলার সূত্রপাত হয়। রাইজ ফ্রম ট্রিভিয়াল থিংস, কি এমন ঘটনা ঘটেছিল, যে কি এমন তুচ্ছ ঘটনা ঘটেছিল যে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। আই সিং, আমি লিখছি, দিস ভার্স, এই কবিতাটা, টু ক্যারিল। এখানে ক্যারিল কথাটা ক্যাপিটাল লেটার করা আছে। কেন কি? ক্যারিল হচ্ছে আলেকজান্ডার পোপের ফ্রেন্ড। বলছে আমি আমার যে কবিতাটা লিখছি বা এই মক হিরোইক পোয়েম আমি যেটা লিখছি, এটা আমার ফ্রেন্ড ক্যারিলের রিকোয়েস্টে লিখছি। মিউজ, ও মিউজ, উনি মিউজের কাছে বলছেন যে কি এমন একটা ছোট্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল, ট্রিভিয়াল থিংস, রেজাল্ট, যার পরিণাম খুব ভয়ঙ্কর হয়েছিল, দুটো ফ্যামিলির মধ্যে সেপারেট হয়ে যায়। এই ঘটনাটা কিন্তু, বা আমি এই কবিতাটা লিখছি একজনের রিকোয়েস্টে। কার রিকোয়েস্ট? না, আমার ফ্রেন্ড জন ক্যারিলের রিকোয়েস্টে লিখছি। উনি মিউজের কাছে প্রার্থনা করছেন। ইজ ডিউ দিস ইভেন্ট ব্লিন্ডা মে ভাউসেফ টু ভিউ। ভাউসেফ মিনস এগ্রি হবেন। এখানে এগ্রি হওয়া, কে এগ্রি হবে? ইভেন, আমার এই কবিতাটা দেখার পর হয়তো ব্লিন্ডা এগ্রি হবে। টু ভিউ মিনস রিড, অর্থাৎ আমার এই কবিতাটা পড়ার পর হয়তো ব্লিন্ডা এগ্রি হবে। স্লাইট ইজ দ্য সাবজেক্ট, যদিও সাবজেক্টটা খুবই তুচ্ছ। কি সাবজেক্ট? আমি আগেই বলেছি, বাট নট সো দ্য প্রেজ মিনস despite is pity subject, যদিও এর সাবজেক্টটা খুবই পিটি, বাট দ্য পোয়েম উড বি হাইলি প্রেজড, তথাপি কবিতাটা কিন্তু খুবই প্রশংসার যোগ্য হবে। যদিও আমি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিখছি, তবুও উনি বলছেন
যে যদিও আমি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিখছি তবুও এই কবিতাটা পড়ার পর ব্লিন্ডা হয়তো এর প্রশংসা করবে। আবার বলছি, স্লাইট ইজ দ্য সাবজেক্ট। যদিও আমার এই মক হিরোইক পোয়েমের সাবজেক্টটা খুব স্লাইট, খুবই তুচ্ছ, বাট নট সো দ্য প্রেজ। তথাপি ব্লিন্ডা যখন এটা টু ভিউ অর্থাৎ যখন পড়বে তখন হয়তো প্রশংসা করতে বাধ্য হবে। ইফ সি ইন্সপায়ার, যদি সে ইন্সপায়ার হয়, অ্যান্ড হি অ্যাপ্রুভ মাই লেজ, এখানে হি মিনস কার্লাইল। উনি কি করবেন না, জন ক্যারিল যিনি আছেন উনি আমার এই কবিতাটা অ্যাপ্রুভ করবেন। মাই লেজ, লেজ মিনস পোয়েম। অর্থাৎ দেখা গেল এখানে উনি মিউজকে বলছেন যে আমি একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমি এই মক হিরোইক পোয়েমটা লিখতে যাচ্ছি, সুতরাং তুমি কোনো অপরাধ নিও না, কেন কি এটা আমি লিখছি আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে। এবং আমার এই কবিতাটা পড়ার পর হয়তো বিলিন্ডা আমার সাথে একমত হবে বা এগ্রি হবে এবং সে ইন্সপায়ার্ড হবে, এবং আমি যার অনুরোধে লিখছি অর্থাৎ আমার যে ফ্রেন্ড জন ক্যারিল সেও এটাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে এই 6টা লাইনের অ্যানোটেশন কি হতে পারে? ইন দিস ওপেনিং লাইন, এই ওপেনিং লাইনে যেটা দেখা যাচ্ছে অফ দ্য পোয়েম, এই কবিতার, দ্য পোয়েট ইনভোকস মিউজ, কবি কি করছেন? মিউজকে ইনভোক করছেন। দ্য গডেস অফ পোয়েট্রি, মিউজকে গডেস অফ পোয়েট্রি, অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটস দ্য থিম অফ হিজ পোয়েম, এবং সাথে সাথে ওনার এই মক হিরোইক পোয়েমের থিমটাও বলে দিচ্ছে। কি থিম বলে দিয়েছে? স্লাইটেস্ট ইজ দ্য সাবজেক্ট, সাবজেক্টটা খুবই তুচ্ছ, এটা হচ্ছে থিম। দ্য পোয়েট ইজ সারপ্রাইজড, এখানে কবি সারপ্রাইজড হয়ে যাচ্ছে। কি সারপ্রাইজ? টু ফাইন্ড দ্যাট প্রিটি ম্যাটার্স, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, অ্যান্ড লাভ অ্যাফেয়ার্স, যে লাভ অ্যাফেয়ার্সকে কেন্দ্র করে, কজ ফেয়ারফুল কোয়ার্লস, কি ধরনের ভয়ঙ্কর একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। হি ইনভোকস দ্য গডেস অফ পোয়েট্রি, আর সেই কারণে উনি গডেস অফ পোয়েট্রিকে ইনভোক করছেন, প্রার্থনা করছেন। অ্যান্ড সেজ, কি বলছেন? দ্যাট হি ইজ রাইটিং দ্য প্রেজেন্ট পোয়েম, যে উনি এই কবিতাটা লিখছেন অ্যাট দ্য রিকোয়েস্ট অফ হিজ ফ্রেন্ড ক্যারিল, উনি তার বন্ধু ক্যারিলের রিকোয়েস্টে এটা লিখছেন। সুতরাং তুমি হে মিউজ, তুমি আমার কোনো অপরাধ নিও না, আমি এটা নিজে লিখতে চাইনি। দ্য পোয়েম ইজ অন এ ট্রিভিয়াল সাবজেক্ট, কবিতাটা কিন্তু একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। দ্যাট ইজ দ্য কাটিং, তুচ্ছ ঘটনাটা কি? দ্যাট ইজ দ্য কাটিং অফ এ লক অফ হেয়ার, চুলের বিনুনিকে কাটাকে কেন্দ্র করে। বাট ইফ বিলিন্ডা ইন্সপায়ার্স হিম, যদি বিলিন্ডা এটা ইন্সপায়ার হয়, হিজ ফ্রেন্ডস লাইকস ইট, এবং আমার বন্ধু এটাকে লাইক করে, অ্যান্ড রিডস ইট, এবং যদি এটা পড়ে, হি উড কনসিডার হিমসেলফ সাফিসিয়েন্টলি অনার্ড অ্যান্ড রিওয়ার্ড, তাহলে আলেকজান্ডার পোপ নিজেকে ধন্য বলে মনে করবেন। নেক্সট, সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ, আচ্ছা বলো তো, সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ, কি অদ্ভুত কারণ ছিল। মোটিভ মিন্স মানে হচ্ছে কারণ। গডেস উড কম্পেল এ ওয়েল ব্রেড লর্ড টু অ্যাসল্ট এ জেন্টেল বেল, যেটা একজন ওয়েল ব্রেড মিন্স মানে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের, লর্ড মিন্স লর্ড পিটার, টু অ্যাসল্ট, অ্যাসল্ট মিন্স হচ্ছে অ্যাটাক করেছিল। এ জেন্টেল বেল, জেন্টেল বেল মতলব বিলিন্ডা, অর্থাৎ একজন সম্ভ্রান্ত পরিবারের ভদ্র লর্ড পিটার ও অ্যাটাক করেছিল কাকে? বিলিন্ডাকে। কি এমন এর পেছনে মোটিভ ছিল? এখানে আলেকজান্ডার পোপ প্রশ্ন তুলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি লর্ড পিটারের মোটিভ কি ছিল। ও সে হোয়াট স্ট্রেঞ্জ কজ, উনি আবার বলছেন তুমি এটাও বলো যে ইয়েট আনএক্সপ্লোরড, আনএক্সপ্লোরড মিন্স আননোন, কি অজানা এমন কারণ ছিল কুড মেক এ জেন্টেল বেল রিজেক্ট এ লর্ড, যে জেন্টেল বেল অর্থাৎ বিলিন্ডা, সম্ভ্রান্ত পরিবারের যিনি সুন্দরী বিলিন্ডা, উনি কি করেছিলেন? রিজেক্ট এ লর্ড, এই লর্ড পিটারের মতন একজন সম্ভ্রান্ত পরিবারের যুবককে রিজেক্ট করেছিল অর্থাৎ প্রত্যাখ্যান করেছিল। এখানে আলেকজান্ডার পোপ দুটো কোশ্চেন তুলে দিলেন। কি কোশ্চেন? উনি মিউজের কাছে বলছেন যে হে মিউজ, তুমি বলো তো যে লর্ড পিটার কেন এরকম পদক্ষেপ নিয়েছিল। ওদের মধ্যে তো একটা ভালো লাভ অ্যাফেয়ারের সম্পর্ক ছিল, বাট ভালো রিলেশন ছিল, তথাপি কেন লর্ড পিটার এরকম একটা পদক্ষেপ নিয়েছিল বেলিন্ডার লকটা কেটে দেওয়ার জন্য। উনি আবার বিলিন্ডার দিক থেকে প্রশ্ন তুলছেন যে কি এমন কারণ ছিল, কি এমন আনএক্সপ্লোরড অর্থাৎ অজানা কারণ ছিল যে কারণে জেন্টেল বেল লর্ডকে রিজেক্ট করেছিল অর্থাৎ লর্ড পিটারকে রিজেক্ট করেছিল। ইন টাস্ক সো বোল্ড, এরকম একটা ভয়ঙ্কর পদক্ষেপ ক্যান লিটল ম্যান এনগেজ, এরকম একটা সম্ভ্রান্ত পরিবারের যুবক যে যুক্ত হয়ে পড়েছিল, জড়িয়ে পড়েছিল, অ্যান্ড ইন সফট বুজম ডুয়েলস সাচ মাইটি রেক, এখানে সফট বুজমস মানে হচ্ছে জেন্টেল অ্যান্ড ডেলিকেট লেডিজ, এই যে একজন ভদ্র মহিলা কি করেছিল? লাইক বিলিন্ডার মতন। মাইটি মানে ভায়োলেন্ট, মানে ফেটে পড়েছিল কিসে? রাগে। যে কি এমন ঘটেছিল যে উনি রাগে ফেটে পড়েছিলেন এবং লর্ড পিটারকে রিজেক্ট করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলেকজান্ডার পোপ গডেসের কাছে বলছেন, জানতে চাইছেন যে ও গডেস অফ পোয়েট্রি, হে নিউজ টেল মি, তুমি আমাকে বলো, হুইচ ওয়াজ দ্য স্ট্রেঞ্জ কজ, অদ্ভুত কারণটা কি ছিল? হুইচ কম্পেলড এ কালচার্ড লর্ড অ্যাটাক, যেটা একটা সম্ভ্রান্ত পরিবারের যুবক লর্ড পিটার
উনি অ্যাটাক করেছিলেন। অ্যাটাকটা কি? কাট দ্য লক অফ হেয়ার অফ এ জেন্টল লেডি, যে একজন ভদ্র মহিলার অর্থাৎ বিলিন্ডার লক কেটে ফেলেছিল। ও গডেস, অলসো টেল মি, তুমি এটাও যদি জানো তো আমাকে বলো, হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ এন্ড আননোন কজ, কি অদ্ভুত এবং অজানা কারণ ছিল, হুইচ লেড, যেটা চালিত করেছিল এ জেন্টল লেডি, এই বিলিন্ডাকে, লাইক এ বিলিন্ডার, টু রিজেক্ট এ গ্রেট লর্ড লাইক লর্ড পিটার, যে লর্ড পিটারের মতন একজন সম্ভ্রান্ত পরিবারের যুবককে রিজেক্ট করেছিল। কি এমন অজানা কারণ ছিল এর পেছনে? দ্য পোয়েট ইজ সারপ্রাইজড, কবি এখানে অবাক হয়ে যাচ্ছেন, টু ফাইন্ড, উনি দেখে কি, দ্যাট লর্ড পিটার ম্যান ক্যান এনগেজ, যে লর্ড পিটার একজন লিটল ম্যান, অর্থাৎ লর্ড পিটার সম্ভ্রান্ত পরিবারের একজন যুবক, উনি ক্যান এনগেজ, উনি জড়িয়ে পড়ছেন ইন সাচ বোল্ড টাস্ক, এরকম একটা ভয়ঙ্কর কাজের ক্ষেত্রে। অ্যান্ড জেন্টল লেডিজ ক্যান শো সাচ ভায়োলেন্ট অ্যাঙ্গার, এবং জেন্টল লেডি মিনস বিলিন্ডা, উনি রাগে ফেটে পড়ছেন এবং লর্ড পিটারকে রিজেক্ট করছেন। এর পেছনে কি এমন কারণ ছিল? অর্থাৎ দেখা যাচ্ছে যে আলেকজান্ডার পোপ উনি ওনার গ্রেট টাস্ক মক হিরোইক পোয়েম শুরু করার আগে গডেস অফ পোয়েট্রি অর্থাৎ মিউজের কাছে উনি জানতে চাইছেন যে এর পেছনে কি এমন কারণ ছিল যে এরকম একটা ঘটনা লর্ড পিটার ঘটিয়েছে এবং অ্যারাগোলা ফার্মর লর্ড পিটারকে রিজেক্ট করেছে। এর পেছনে কি অজানা অদ্ভুত কারণ ছিল? তাহলে এতক্ষণ দেখা গেল যে 1 থেকে 12 নম্বর, 1 থেকে 12 পর্যন্ত যে লাইনটা আছে, যতগুলো লাইন আছে অর্থাৎ 12টা লাইনে আমরা এই মক হিরোইক পোয়েমের টোটাল সাবজেক্টটা দেখলাম। এরপর দেখবো বিলিন্ডাস ড্রিম। সোল থ্রো হোয়াইট কার্টেন্স শট এ টিমোরাস রে। সোল মিন্স সান, সূর্য। টিমোরাস মিন্স টিমিড, খুব হালকা। সোল, সূর্য কি করছে? থ্রু হোয়াইট কার্টেন্স, অর্থাৎ বিলিন্ডাস, এখানে রুমের কথা বলা হচ্ছে, বিলিন্ডাস রুমের জানলায় যে পর্দা দেওয়া আছে হোয়াইট রঙের, হোয়াইট কার্টেন্স শট এ টিমোরাস রে, হালকা সূর্যের রে ওর রুমে প্রবেশ করছে, বিলিন্ডাস রুমে। And opened those eyes that must eclipse the day, and opened those eyes, এখানে those eyes বলতে eyes of Belinda, এখানে বিলিন্ডার যে চোখ, that must eclipse the day, eclipse the day means put into shade even the brightness of the day as they were brighter, যে সূর্যের আলোটা ওর রুমে প্রবেশ করছে তার থেকেও বিলিন্ডার চোখটা খুব উজ্জ্বল ছিল, অর্থাৎ বিলিন্ডার চোখের জ্যোতির কাছে সূর্যের আলোটা খুবই তুচ্ছ। অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে, সোল থ্রো হোয়াইট কার্টেন্স শট এ টিমোরাস রে মিন্স দ্য রে অফ দ্য লাইট এন্টার টিমেটলি থ্রু দ্য কার্টেন্স অফ বিলিন্ডাস বেডরুম, যে সূর্যের আলোটা বিলিন্ডার বেডরুমে ঢুকছে, as if even it was afraid of her, মনে হচ্ছে যেন বিলিন্ডাকে ভয় পাচ্ছে, বিলিন্ডাকে ভয় পেয়ে খুব আস্তে আস্তে ভেতরে ঢুকছে এবং খুব অল্প পরিমাণে। এটাকে এক্সাজারেশন হিসেবে দেখানো হয়েছে। যখন ফিগার অফ স্পিচ তুমি পড়বে তখন এক্সাজারেশন ব্যাপারটা তুমি জানতে পারবে আরো ক্লিয়ারলি, ওটা পরের ক্লাসে বলবো। এন্ড ওপেন দোজ আইজ, এখানে দোজ আইজ মিন্স বিলিন্ডার যে চোখ, দ্যাট মাস্ট এক্লিপস দ্য ডে, যেটা দিনের থেকেও বেশি চকচকে। নাও ল্যাপডগস, ল্যাপডগস মানে হচ্ছে ছোট ছোট কুকুর। গিভ দেমসেলভস দ্য রাউজিং শেক, রাউজিং শেক মিন্স শেক দেমসেলভস টু সেট অফ দেয়ার স্লিপনেস। এটা লিখে নিতে পারো, প্রত্যেকটা মিনিং তোমার টেক্সটের পাশে লাইনের পাশে লিখে নাও। নাও লেপডগস মিন্স হচ্ছে ছোট ছোট কুকুর। গিভ দেমসেলভস দ্য রাউজিং শেক, তারা কি করছে? তারা ঘুম থেকে জেগে উঠছে এবং নিজের গা ঝাড়ছে। শেক দেমসেলভস টু সেট অফ দেয়ার স্লিপনেস, কেন কি? যে পোষা কুকুর হয় বাড়িতে, সেগুলো ঘুম থেকে উঠে তাদের শরীরের যে আলসেমি, যে ঘুমন্ত ভাব, সেটা তারা গা ছেড়ে ফেলে দেয়। অ্যান্ড স্লিপলেস লাভার্স, এখানে স্লিপলেস লাভার্স কেন বলা হচ্ছে? বিলিন্ডার কথা বলা হচ্ছে, কেন কি বিলিন্ডার স্বপ্ন দেখছে। স্লিপলেস লাভার্স, দেখবে যখন কেউ প্রেমে পড়ে বা কোনো ছেলে বা মেয়ে যখন কোনো প্রেমে পড়ে, তাকে রাতের পর রাত সে কারো কথা ভেবে সে কাটিয়ে দেয়। জাস্ট at 12 awake, সে যখন উঠছে তখন কটা বাজছে? বেলা 12টা। অর্থাৎ এখানে বলতে চাইছে যে ফ্যাশনেবল গ্ল্যান্ডস অফ দ্য ডে হু ইউজ টু স্লিপ টিল লাইট ইন দ্য মর্নিং, অর্থাৎ এখানে উনি বিলিন্ডার্স কি করছেন না, উনি জেগে স্বপ্ন দেখছেন। কার স্বপ্ন দেখছেন? উনি স্বপ্ন দেখছেন কোনো এক প্রিন্সের, যে ওকে নিতে আসবে এবং ওকে ভালোবাসবে। অ্যান্ড স্লিপলেস লাভার্স জাস্ট অ্যাজ 12 awake, স্লিপলেস লাভার্স মিন্স অর্থাৎ ঘুম নেই চোখে বাট শুয়ে আছে, মানে অর্ধ ঘুমন্ত কেউ। স্বপ্ন দেখছে, কিসের স্বপ্ন দেখছে? যে কোনো এক রাজপুত্র হয়তো তাকে নিতে আসবে, তাকে ভালোবাসছে, এরকম ভাবে সে স্বপ্ন দেখছে জাস্ট at 12। এবং যখন সে ঘুম থেকে উঠছে তখন দেখছে যে বেলা 12টা বেজে গেছে। ঘুম থেকে ওঠার পর বিলিন্ডা কি করছে? থ্রাইস রাং দ্য বেল, উনি ঘন্টাটা বাজান। অ্যান্ড দ্য স্লিপার নকড দ্য গ্রাউন্ড, এবং ঘন্টা বাজানোর পরেও যখন কেউ শুনতে পেল না, এখানে কেউ মিন্স পরবর্তীকালে দেখা যাবে মেড, ওর যে মেড ছিল অর্থাৎ যে সার্ভেন্ট ছিল, সে যখন শুনতে পাচ্ছে না তখন দ্য স্লিপার নকড দ্য গ্রাউন্ড, স্লিপারটা কি হচ্ছে? গ্রাউন্ডে আওয়াজ করছে। তার ফলে কি হচ্ছে? অ্যান্ড
দ্য প্রেসড ওয়াচ রিটার্ন এ সিলভার সাউন্ড, এবং যে ফ্যাশনেবল ঘড়িটা ছিল সেই ঘড়িটাতে প্রেস করছে এবং সাউন্ড পাচ্ছে, তার ফলে যাতে মেট শুনতে পায়। অর্থাৎ ওয়াচেস হ্যাড বিন ইনভেন্টেড এন্ড দে ওয়ার পপুলার এট দ্য টাইম ইন ফ্যাশনেবল সার্কেল। যারা ফ্যাশনেবল ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘড়িগুলো খুব পপুলার ছিল, এবং বিলিন্ডার যে ঘড়িটা ছিল সেটাও কিন্তু খুব অ্যাডভান্স ছিল। যখন ঘড়িটার নব অথবা পেন্ডেন্ট কি করা হতো, প্রেস করা হতো, তখন এটা স্টার্ট করতো এবং একটা আওয়াজ করতো। তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে। তো এখানে আলেকজান্ডার পোপ কি বলতে চাইলে, দ্য সান রোজ দ্যাট মর্নিং, সূর্য সকালবেলায় উঠে গেছে, এন্ড দ্য রে অফ দ্য লাইট এন্টার টিমিডলি থ্রু দ্য হোয়াইট কার্টেন্স, সূর্যের আলোটা হালকা ভাবে কি হচ্ছে না হোয়াইট কার্টেনের মধ্য দিয়ে বিলিন্ডার বেডরুমে প্রবেশ করছে। সি ওপেন্ড হার আইস, সেটা চোখগুলো খুললো, হুইচ ওয়ার মোর ব্রাইট দেন দ্য ডে ইটসেলফ, তার চোখের থেকে যেন দিনের সূর্যের রশ্মিটা কম ছিল, অর্থাৎ মোর ব্রাইট দেন দ্য লেডি ইটসেলফ, যে বিলিন্ডার চোখের ব্রাইটনেসটা যেন সবচেয়ে বেশি ছিল। লেফট ডগস মুভড টু স্ন্যাক অফ দেয়ার স্লিপ, লেফট ডগস কি করছে, তাদের ঘুম থেকে জেগে উঠছে। লাভার্স হু হ্যাড পাস্ট এ স্লিপলেস নাইট, প্রেমিক প্রেমিকা, যে এখানে বিলিন্ডার কথাই বলা হচ্ছে, যারা কি রাত জেগে কাটিয়েছে, পুরো রাতটা জেগে কাটিয়েছে। ওয়েক আপ অ্যাট 12 o'clock ইন দ্য ডে, বেলা 12টার সময় উঠছে। বিলিন্ডার র্যাং এ হ্যান্ডবেল 3 times, বিলিন্ডা ওঠার পর কি করছে, তার যে হ্যান্ডবেল ছিল সেটা 3 বার বাজালো, টু কল হার মেড সার্ভেন্ট, তার মেড সার্ভেন্টকে ডাকার জন্য। When she did not come, যখন সে এলো না, বিলিন্ডার knocked the ground with her slipper, বিলিন্ডার যে স্লিপার সেটা দিয়ে গ্রাউন্ডে আওয়াজ করলো। আগেই বলেছি এটা অ্যারিস্টোক্রেট একটা সার্কেলের মধ্যে এটা একটা প্রচলিত প্রথা ছিল যে তারা হাই হিল স্লিপার পরবে এবং তাদের পেন্ডেন্ট যুক্ত সম্পন্ন তাদের কোনো ওয়াচ থাকবে। Then she pressed the pendant or knob of her watch to know the time, তারপরে সে তার ওয়াচের যে পেন্ডেন্ট আছে সেটা প্রেস করবে, কেন কি কটা বাজছে সেটা দেখার জন্য, এবং যদি দেখা যায় যে 12টা বাজছে তাহলে সেখানে 12টা আওয়াজ হবে। The watch struck 12 with a silver মিউজিক্যাল সাউন্ড, এবং ওই যখনই পেন্ডেন্ট বা নবটা প্রেস করা হবে তখন ঘড়িটা বেজে উঠবে। যদিও এখানে শুধু ঘন্টা হলেই তবে ঘড়িটা বাজবে, তোমার মিনিট বা সেকেন্ডের ক্ষেত্রে কোনো ইন্ডিকেশন দেবে না। নেক্সট, বিলিন্ডা স্টিল আর ডাউনি পিলো প্রেসড, বিলিন্ডা এখনো কিন্তু ঘুমন্ত অবস্থায়, স্টিল মানে কন্টিনিউ, ডাউনি পিলো প্রেসড মানে তার পিলোটা চেপে ধরে আছে, অর্থাৎ বালিশটা তার যে সফট বালিশ চেপে ধরে আছে। পিলো স্টাফড উইথ দ্য সফট ফেদার্স অফ বার্ডস, যেটা ডাউনি পিলো মিন্স যে পাখির নরম পালক থেকে তৈরি কোনো পাখি স্টিল মানে কন্টিনিউ চেপে ধরে আছে, অর্থাৎ কন্টিনিউ টু স্লিপ উইথ হার হেড অন হার সফট পিলো, অর্থাৎ মাথায় যে সফট ফেদার্সের তৈরি বালিশ সেটা সে তখন পর্যন্ত চেপে ধরে আছে। এরপরে দেখো, হার গার্ডিয়ানস সেলফ prolonged the balmy rest, এখানে গার্ডিয়ান সেলফ মিন্স দ্য সেলফ হুজ ডিউটি ওয়াজ টু গার্ড হার ফ্রম হার্ম। এখানে গার্জিয়ান কেন, যেহেতু গার্জিয়ান হচ্ছে সেলফ, এখানে গার্জিয়ান এই কারণে বলা হচ্ছে যে সেলফ কি করে না বিলিন্ডাকে তার সমস্ত খারাপ জায়গা থেকে বা খারাপ কিছু ঘটার থেকে, তার লাইফে যেন কোনো কিছু খারাপ না ঘটে তার থেকে সেলফ তাকে রক্ষা করে। অর্থাৎ এই জন্যই বলা হচ্ছে গার্ডিয়ান সেলফ, সে কি করে না তার একটাই ডিউটি ওয়াজ টু গার্ড হার, অর্থাৎ ওয়াজ টু গার্ড হার মিন্স মানে বিলিন্ডাকে গাইড করে ফ্রম হার্ম, যা তার কোনো ক্ষতি না হয়। প্রলংড দ্য বামি রেস্ট, প্রলংড মিন্স লেন্থ আউট, বামি রেস্ট মানে সুইট কমফোর্টিং স্লিপ, অর্থাৎ যে সুইট কমফোর্টেবল যে সে ঘুমে আছে সেটা যেন তার ডিস্টার্ব না হয়। প্রলংড দ্য বামি রেস্ট মিন্স বিলিন্ডা ডিড নট অ্যাওয়েক বাট কন্টিনিউড টু এনজয় দ্য সুইট স্লিপ, যে বিলিন্ডা যে জেগে থাকবে বাট সে ঘুম থেকে উঠবে না। কেন সে উঠবে না, কেন কি কন্টিনিউ টু এনজয় হার সুইট স্লিপ, সে যে একটা সুন্দর স্বপ্ন দেখছে সেখান থেকে সে জেগে উঠবে না, সে রেস্ট নেবে। তাহলে কি দেখা গেল, বিলিন্ডা স্টিল, বিলিন্ডা এখন পর্যন্ত কন্টিনিউ বা ডাউনি পিলো প্রেসড, তার যে পাখির নরম পালক থেকে তৈরি যে বালিশ সেটা তার মাথার ভেতরে বেলা 12টা পর্যন্ত চেপে ধরে শুয়ে আছে। হার গার্জিয়ান সেলফ, তার যে গার্জিয়ান সেলফ আছে সে কি করে তাকে গার্ড করে, কোথা থেকে ফ্রম হার্ম, তার লাইফে যেন কোনো কিছু ঘটনা না ঘটে থাকে। সেলফ এখন কে, সেলফ হচ্ছে যে স্প্রাইট অফ এয়ার, একজন পরি বলা যেতে পারে। দে ওয়ার গুড নেচার, তাদের নেচারটাও খুব ভালো। দে ওয়ার সাপোজ টু লুক আফটার মর্টালস এন্ড প্রোটেক্ট দেম ফ্রম হার্ম, তারা কোনো মানুষের নৈতিক দিকটাকে রক্ষা করে থাকে কোনো ক্ষতিকারক দিক থেকে। এখানে বিলিন্ডাস গার্জিয়ান অ্যাঞ্জেল বলা যেতে পারে, যেটাকে বলা হতো এরিয়াল, যেটা পরে তুমি পাবে এরিয়াল। প্রলং মিন্স মানে আগেই বললাম লেনদেন আউট, অর্থাৎ বাড়িয়ে দেওয়া। বামি রেস্ট মানে অর্থাৎ সুইট
কমফোর্টিং স্লিপ, সে যে এত সুন্দর আরামে আছে বা আমি রেস্টে আছে সেটা যেন তার কোনো ডিস্টার্ব না হয়, তার জন্য সেলফ কি করছে, তার মাথার ভেতরে একটা সুন্দর স্বপ্ন এসে ভিড় করছে যাতে সে স্বপ্ন নিয়ে মগ্ন থাকে। ইট ওয়াজ হি হ্যাড সামন্ড টু হার সাইলেন্ট বেড। সামন মিল হচ্ছে কল্ড, তো হি হ্যাড সামন্ড টু হার সাইলেন্ট বেড। এখানে বেড কেন সাইলেন্ট, মানে চুপচাপ সে ঘুমিয়ে আছে। দ্য সিল্ক ফর এরিয়াল হ্যাড সুপারন্যাচারাল পাওয়ার্স এন্ড কুড কন্ট্রোল ইভেন ড্রিমস। এখানে সিল্ক কি করে, সিল্ক যেটা করে সেটা হচ্ছে তার ড্রিমকে কন্ট্রোল করে। এখানে কি ড্রিম, সে যে সুইট স্বপ্ন দেখছে সেটাকে হি কল্ড এ প্লেজেন্ট ড্রিম টু ব্লিন্ডা, যেটা সে ব্লিন্ডাকে প্রোভাইড করছে। দ্য মর্নিং ড্রিম দ্যাট হোভার্ড ওভার হার হেড, এই যে সকালবেলায় সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, অর্থাৎ সে জেগে আছে বাট স্বপ্ন দেখছে, এটা ওভার হার হেড, অর্থাৎ তার মাথার ভেতরে একদম পুরো কম্প্যাক্ট ভাবে ঢুকিয়ে দিচ্ছে। কেন কি, যাতে তার কোনো ক্ষতি না হয়, সে যেন কোনো খারাপ কাজে পা না দেয়, সে যেন সেটা নিয়েই মগ্ন থাকে। সেই জন্য বলা হচ্ছে যে দ্য মর্নিং dream that hovered over her head means it was a pleasant dream which had circled around her head early in the morning, যেটা সকাল পর্যন্ত সে স্বপ্ন দেখছে এবং তার মাথার ভেতরে ঘুরে বেড়াচ্ছে। when she was still in sound sleep, যখন সে গভীর ঘুমে আচ্ছন্নই থাকুক অথবা সে হালকায় ঘুমিয়ে থাকুক, তখনও কিন্তু সে স্বপ্নটা দেখছে। এই ইয়ুথ means the young man whom Belinda see in her dream is Ariel। এই যে এরিয়াল সম্পর্কে ব্লিন্ডা শব্দ আছে, এরিয়াল হচ্ছে একজন খুব সুন্দর যুবক, তুমি রাজপুত্র বলতে পারো, খুব জাঁকজমকপূর্ণ ড্রেস পরে আছে। এখানে সিল্ক কিন্তু নিজে এরিয়ালের ছদ্মবেশে ওর স্বপ্নে আসছে, যাতে মোর গ্লিটারিং মানে এতটাই চকচকে ভাব ওর মধ্যে দেন এ ফর্থ নাইট ভিউ। A fourth night view means a young gallant dressed splendidly to attend the royal birthday celebration। যে একজন খুব জাঁকজমকপূর্ণ কোনো রাজপুত্র, সে এতটাই সুন্দর জাঁকজমকপূর্ণ দেখাচ্ছে যে কোনো হয়তো বার্থডে সেলিব্রেশনে যাচ্ছে। দ্যাট ইভেন ইন স্লাম্বার কস্ট হার চেকড গ্লো, এবং সে যে স্বপ্ন দেখছে এই স্বপ্নের মধ্যে ঘুমন্ত অবস্থাতেও তার চোখ মুখ যেন লজ্জায় ফেটে পড়ছে, লাল হয়ে যাচ্ছে। চেকড গ্লো কস্ট, এখানে কস্ট মিন্স কোনটা, সে যে স্বপ্ন দেখছে, কোনো রাজপুত্রকে স্বপ্ন দেখছে যে বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছে, খুব জাঁকজমকপূর্ণ স্প্লেন্ডিড বা গ্লিটারিং ড্রেস পরে আছে, তাকে দেখে তার লজ্জায় সে ফেটে পড়ছে। সেম টু হার ear his winning lips to lay means to place, winning lips মানে the young spoke to her in a pleasant, অর্থাৎ এখানে বলা হচ্ছে ওই যে যুবক সে কি করছে, তাকে খুব সুন্দর সুন্দর কথা বলছে, তার সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে স্বপ্নের মধ্যে এবং খুব শান্তিতে আছে। and thus in whispers said or seemed to say, এবং কি করছে, সে এগেইন এ কপি অফ দ্য এপিক ম্যানার। উনি দেখো আবার এখানে কি করলেন, এপিক ম্যানারের একটা কপি তুলে ধরলেন, যেটা সে হুইসপার, যাতে যে কোনো ঘটনাকে খুব বিস্তারিতভাবে বর্ণনা করা যায়। তাহলে এটাতে আমরা কি দেখতে পেলাম, এটাতে দেখা গেল বেলিন্ডা কন্টিনিউড টু প্রাইস হার সফট পিলো উইথ হার হেড, যে বেলিন্ডা তার যে সফট বালিশটা আছে সেটাকে তার মাথায় এখনো চেপে ধরে আছে। হার গার্ডিয়ান অ্যাঞ্জেল এ সেলফ রংড হার সুইট রেস্ট, যেটাকে সুইট রেস্টের মধ্যে রেখেছে। দি সেলফ অর্থাৎ সেলফ এখানে এরিয়ালের ছদ্মবেশে, কল্ড এ ড্রিম টু হার সাইলেন্ট বেড, তাকে বেডে আবদ্ধ করে রেখেছে। ইট ওয়াজ দ্য ড্রিম দ্যাট হ্যাড ওভার হেড সিন্স মর্নিং, যে স্বপ্নটা সে সকালবেলা পর্যন্ত দেখছে, অর্থাৎ বেলা 12টা পর্যন্ত। ইন দিস ড্রিম ব্লেন্ডা স এ ইয়ং ম্যান, এই তার স্বপ্নের মধ্যে সে একটা ইয়ং ম্যানকে দেখছে। ইভেন মোর স্প্লেন্ডিডলি ড্রেসড দেন এ ইয়ং গ্যালান্ট, যে এত সুন্দরভাবে ড্রেস পরে আছে, এত সুন্দর তাকে জমকালো লাগছে একটা ইয়ং গ্যালান্টের থেকেও, হু ড্রেসড হিমসেলফ ইন ইজ ভেরি বেস্ট অফ রয়্যাল বার্থডে সেলিব্রেশন, এবং মনে হচ্ছে যেন সে তার রয়্যাল বার্থডে সেলিব্রেশন করছে। ইয়ং ম্যান ওয়াজ এরিয়াল, দেখো এখানে বলা হচ্ছে যে ওই ইয়ং ম্যানটা ছিল এরিয়াল, অর্থাৎ সেলফ তার ছদ্মবেশ ধারণ করেছিল এরিয়াল। কেন কি, শিল্পের কাজ কি ছিল, শিল্পের কাজ ছিল যে বেলিন্ডাকে যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে। দিস গ্যালান্ট ওয়াজ সো অ্যাট্রাকটিভ, এই এরিয়াল বা গ্যালান্ট অর্থাৎ যুবকটা এতটাই অ্যাট্রাকটিভ ছিল দ্যাট যে বেলিন্ডা লস্ট ইভেন হার স্লিপ, যে বেলিন্ডা ঘুমন্ত অবস্থাতেও লজ্জায় ফেটে পড়ছিল। হি সেমড টু লে হিজ পারসিউসিভ লিপস টু ব্লিন্ডাস ইয়ার, আর এই এরিয়াল কি করছিল, তার লিপসটা তার কানের কাছে নিয়ে গিয়ে কিছু হয়তো বলছিল। এন্ড সেম টু স্পিক টু হার ফলোইং ওয়ার্ডস, এবং তাকে কিছু ঘটনা বা কাহিনী তাকে শোনাচ্ছিল। কে শোনাচ্ছিল, সিল্ক এরিয়ালের ছদ্মবেশে বেলিন্ডাকে শোনাচ্ছিল। আশা করি এতক্ষণ তোমার যা কনফিউশন ছিল পুরোটা আমি ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ ওয়ান্স মোর ফর ওয়াচিং মাই ভিডিওস এগেইন।